নমস্কার। ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। বাংলাদেশে এখন সবথেকে আলোচিত যে নামটি সেটি হলো শরীফুল হক ডালিম, মেজর শরীফুল হক ডালিম। সবথেকে আলোচিত নাম এবং তাকেই নাকি এখন বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপদেষ্টা পদে বসানো হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছিলাম যে বাংলাদেশ নাকি তাদের সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া করছে। তো এরপরে এই যে যিনি বঙ্গবন্ধুর বলা যায় যে খুনি, সেই বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে উপদেষ্টা পদে বসাচ্ছে। কি করতে চাইছে বাংলাদেশ? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, যেটা আমরা দেখছি যে বাংলাদেশের সব থেকে আলোচিত নাম মেজর ডালিম, এবং যিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌজন্যে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন, এবং তিনি বলা যায় যে আত্মস্বীকৃত খুনি বঙ্গবন্ধু, তাকে নাকি উপদেষ্টা পদে বসাচ্ছে। আর কিছুদিন আগেই আমরা দেখলাম, মানে এই সম্প্রতি 2-4 দিন আগেই বাংলাদেশের সেনাবাহিনী সেনা মহড়া দিচ্ছে। সেটা যেমন একদিকে সেটা দিতেই পারে, অন্যদিকে আমাদের মালদা সীমান্তে যখন কাঁটাতার দিয়ে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে, তখন সেখানকার ওপার বাংলা থেকে বেশ কিছু মানুষজন তারা এসে সেগুলোকে বাধা দিচ্ছে। এই জায়গাটা থেকে বাংলাদেশ কি চাইছে? প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে ত্রিপুরার কেলানগরের ওখানে উনকোটি জেলায়, সেখানে একদল দুষ্কৃতী, ওরা পাচারকারী ভারত সীমান্তে ঢুকে পড়েছিল। বিএসএফ তাড়া করে, তারপরে ওরা লাঠি কাটারে নিয়ে বিএসএফ চড়াই হয়, তাদের অস্ত্র ছিনতাই করার চেষ্টা করে। আর একটা হয়েছে বৈষ্ণবনগরের কাছে বাংলাদেশের ওদিকে চাঁপাই নবাবগঞ্জ, সেখানে দুদেশেরই গ্রামবাসী স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। সীমান্তে এখন ভরপুর উত্তেজনা আছে। ভারত বাংলাদেশ সীমান্ত 4200 কিলোমিটারের বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আছে 2200 কিলোমিটার। তার মধ্যে সম্ভবত 538 কিলোমিটার এখনো অরক্ষিত। এর মধ্যে জল সীমান্ত আছে, স্থল সীমান্ত আছে। প্রথম কথা হচ্ছে, যেটা বললেন আপনি, মেজর ডালিম ইলিয়াসকে দেয়া একটা সাক্ষাৎকারে ওনার নিজস্ব ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত 1 কোটির উপর মানুষ দেখেছেন। তাতে যে কথাগুলো বলেছেন তার মধ্যে নতুনত্ব কিছু নেই। প্রথম কথা, তিনি বঙ্গবন্ধুর ছেলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যুদ্ধে তার একটা হাত প্রায় অকেজো হয়ে যায়। তার বাবাকে শেখ মুজিব লন্ডনে উচ্চপদস্থ দায়িত্ব দিয়ে পাঠান এবং বলেন যে ডালিম ওখানে গিয়ে চিকিৎসা করিয়ে আসুক। তারপরে তিনি চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে এসে ষড়যন্ত্রে যুক্ত হন। কিন্তু 32 নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর পরিবারকে যেদিনকে খুন করা হয় সেদিনকে মেজর ডালিম ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু তিনি বেতারে আর কি ঘোষণা করেছিলেন। উনি যেটা বললেন হাস্যকর ভাবে যে খুন করা হয়নি, সেনা অভ্যুত্থানে নিহত হয়েছিল। তাহলে বঙ্গবন্ধুর বাড়িতে যারা মোতায়েন ছিলেন, তাহলে অভ্যুত্থান তো তারা পাল্টা গুলি চালাবে, লড়াই হবে, কিছু তো হয়নি। কোল্ড ব্লাডেড মার্ডার। অর্থাৎ মেজর ডালিম এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। তিনি 5 দশকেরও বেশি সময় বাংলাদেশের বাইরে, এবং তিনি জিয়াউর রহমানকেও কিন্তু আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে ওই ঘটনার সময় থাকবেন, তারপরে তিনি কারণ দেখিয়ে চলে আসেন। দেখো, বিএনপির সঙ্গেও মেজর ডালিমের ভালো সম্পর্ক নেই, আওয়ামী লীগের সঙ্গেও নেই। মেজর ডালিম মূলত জামাতপন্থী একজন, আর যে ইউটিউবারকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন তিনিও একজন জামাতের মতাদর্শগত লোক। এবং মেজর ডালিমের ওই সাক্ষাৎকার যারা শুনেছেন তারা বলছেন যে ওনার সোডিয়াম পটাশিয়ামের কোনো ঘাটতি আছে। উনি কি বলছেন তার মধ্যে কোনো স্পষ্ট উল্লেখ নেই। প্রথম কথা বলেছেন, একটা জিনিস বলেছেন, তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়নি, অত্যাচারও করা হয়নি। তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন তার স্ত্রী গাড়িতে উঠে গিয়েছিলেন। দেখুন, মেজর ডালিম বাংলাদেশে একটা অংশের কাছে ঘৃণ্য চরিত্র, একটা অংশের কাছে বিতর্কিত চরিত্র, এবং আওয়ামী লীগের চক্ষুশূল তো তিনি বটেই, এমনকি বিএনপিরও চক্ষুশূল। তাই ওনাকে কোনোভাবেই কোনো উপদেষ্টা করা হবে না, এবং সেই উপদেষ্টা হওয়ার যোগ্যতাও বাকি আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছেন, আর এই ভদ্রলোক প্রায় 80 বয়স। তো এই বয়সে উনি বাংলাদেশ সেনাবাহিনীর কি উপদেষ্টা হবে? এটা এক ধরনের গুজব, খোলা জলে মাছ ধরবার অনেকে চেষ্টা করছে, তারই একটা উদাহরণ বলে আমার মনে হয়।
হ্যাঁ, এই জায়গা থেকে যে এই বাংলাদেশে আমরা যেটা দেখছিলাম যে কিছুদিন সেনা মহড়া, তারা সেনা মহড়া দিচ্ছে এবং যেগুলো দেখছিলাম যে এইটা কি মানে ওই আর কি ভারতকে একটু চোখ রাঙিয়ে নিজেদের। আমার মনে হয় সেনা মহড়া প্রত্যেক দেশে দিতে পারে, ভারতও দেয়, সমস্ত দেশই দেয়। একটা স্বাধীন সার্বভৌম দেশ সেনা মহড়া দিতেই পারে। বাংলাদেশ নিজেও জানে যে ভারতের সঙ্গে সামরিকভাবে তারা কখনো পেরে উঠবে না, এবং বাংলাদেশের সেনাবাহিনী তাদের স্বাধীনতার পরে কখনো তো সেভাবে যুদ্ধ করে। আর বাংলাদেশের জল সীমান্তে একটু এগুলেই ভারতীয় নৌবাহিনী তারা চলে আসে। বাংলাদেশের বিমান বাহিনী খুব শক্তিশালী নয়, তো সেনা মহড়া দিতেই পারে। সেনা মহড়াতে একটা সেনাবাহিনী কতটা ওয়ার রেডি আছে সেটা দেখা, একটু দেখে নেওয়া। আমার মনে হয় না, সেনাপ্রধান তো পরিষ্কারই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে, সম্পর্ক মজবুত হলেই তবে ভারত এই বাংলাদেশ মায়ানমার সীমান্তে শান্তি থাকবে, ইত্যাদি ইত্যাদি। যুদ্ধদিগের কিছু লোক তুলতে পারে সেটা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে। সেনাবাহিনী বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে এরকম যুদ্ধের দিকে তুললে আখেরে তাদেরই ক্ষতি হবে, তাই সেনা মহড়ার বিশেষ কোনো উল্লেখযোগ্য তাৎপর্য। হ্যাঁ, এইখান থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে ভারত সরকার তার যে মানে আরো মানে তাকে রাখার জন্য যে আরো দীর্ঘ মেয়াদি যে সেটা বাড়িয়ে দিয়েছে। তো এই জায়গাটা থেকে বাংলাদেশ চাইছে যে শেখ হাসিনাকে প্রয়োজনে এখানে এসে তারা বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সেই বৈধতাই নেই যে তারা নির্বাচিত সরকারের কাছে কাউকে প্রত্যর্পণ চাইতে পারে। ওটা বাংলাদেশে ভারত বিরোধী জিগির তোলার একটা ছক। সেই জন্য কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। ভারত সরকার বলেই দিয়েছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সামান্য কূটনৈতিক সম্পর্ক আছে, বাংলাদেশ সরকারকে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। আর শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি, তার ভারতবর্ষে থাকা নিয়ে সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। এই শেখ হাসিনা ভারতে আছেন, ভারতে থাকবেন। দলাই লামা সেই 1959 সাল থেকে এখানে আছেন। তিনি ভারত সরকারের দিয়ে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ান। শেখ হাসিনার পাসপোর্ট সাসপেন্ড করে দিয়েছে বাংলাদেশ সরকার, তাদের কিছু এসে যাবে না। তিনি ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্টস পেয়েছেন, যতদিন খুশি তিনি এখানে থাকবেন, তিনি আমাদের সম্মানীয় অতিথি। এখান থেকে খালেদা জিয়া তাকে নিয়ে যাওয়া হলো বিদেশে চিকিৎসার জন্য, তারপরে তার পুত্রের সঙ্গে তিনি আবার দেশে ফেরার কথা এবং যারা বিএনপি পন্থী তাদের মধ্যে একটা উৎসাহ যে এরপর ফিরে এলে খালেদা পুত্র সহ ফিরে এলে দেশে তারপর হয়তো নির্বাচন হবে, বিএনপি কর্মীরা আরো উজ্জীবিত হবে। তো এই জায়গা থেকে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে? প্রথম কথা, 1991 সালে 1 তারিখে নভেম্বর 2007-8 সালে সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তদারকি সরকার হয়েছিল সেনাদের সমর্থনে। সেই সরকার একটা ফর্মুলা ছেড়েছিল বাজারে, -2, অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনা এখন দিল্লিতে, তার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায়, খালেদা জিয়া চলে গেলেন লন্ডনে, তার ছেলে তারেক রহমান থাকেন লন্ডনে। অর্থাৎ এখন আর -2 নয়, -4, চারজনই বাইরে। বাংলাদেশের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং প্রত্যেকে পরিবার কেন্দ্রিক দল। সেই দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাই দেশের বাইরে। আর বাংলাদেশে নির্বাচন কবে হবে বা আদৌ হবে কিনা সে নিয়ে এখন করে স্পষ্ট করে বলার মতো জায়গায় আমরা কেউই নেই। ইউনূস বলছেন যদি ন্যূনতম সংস্কার করে করতে হয় তাহলে 2025-এর শেষের দিকে, আরো কিছু বেশি সংস্কার চাইলে 2026-এর জুন মাসে। তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই কথাটাই, তিনি বলতে রাজনৈতিক দলের কোর্টে ফেলে দিয়েছেন। বিএনপি চাইছে এই মুহূর্তে নির্বাচন, জামাত চাইছে সংস্কার করে, ছাত্ররা নতুন দল তৈরি করে তারপরে নির্বাচন। তারা আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে রাজি নয়। আবার আওয়ামী লীগের সঙ্গে দেশের 1/3 মানুষের সমর্থন আছে। তাই বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা আমার মনে ঘোর সংশয় আছে। যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, সেই নির্বাচন প্রহসনের নির্বাচন হয়। বিএনপি যে অভিযোগ করত শেখ হাসিনা সরকারি যন্ত্রকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান না, সেই জন্য বিএনপি নির্বাচন বয়কট করেছে। এখন যদি নির্বাচন হয় যেখানে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে সেই নির্বাচন নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। আমার মনে হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফেরার পথ এখন
খুব দুষ্কর, টিকবে না, এবং শেষ পর্যন্ত সেনা টেক ওভার করবে, কিছুদিন সেনা শাসন করবে, এবং তারপর বাংলাদেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেনার একেবারে প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হবে। বাংলাদেশের সেনা যে আগেও ক্ষমতা গেছে এবং এই অন্তর্বর্তী সরকারের তারাই যে ক্ষমতার মূল কেন্দ্র, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটা স্পষ্ট করে বলে দিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের সম্ভব নয়। আগামী কয়েক বছরের মধ্যে পরিস্থিতি কোনো পরিবর্তন হবে না। তাই নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো করছে ঠিকই, কিন্তু কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, তাতে আওয়ামী লীগের কি ভূমিকা থাকবে, সে বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি না হওয়ায় শেষ পর্যন্ত সেনাবাহিনীর ক্ষমতার হ্রাস নিজেদের হাতে নেই। একদম। এখন আমরা জানি না বাংলাদেশের আগাম পরিস্থিতি, যেটা অর্কদা বললেন যে 2 অর্থাৎ 4 চারজনই কিন্তু দেশের বাইরে, একদিকে হাসিনা তার পুত্র, অন্যদিকে খালেদা জিয়া এবং তার পুত্র, প্রত্যেকে কিন্তু যে দুই প্রধান বিরোধী দল, তারা কিন্তু তারা পরিবারতান্ত্রিক দল এবং তারাই সকলেই বাইরে। সেই জায়গা থেকে একদিকে বিএনপি, অন্যদিকে আওয়ামী লীগ, এইটা একদিকে রয়েছে, অন্যদিকে যে জামাত এবং অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, তাদের নিয়ে কি নির্বাচন করা সম্ভব, আদৌ সম্ভব কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ফেরা কিন্তু 2025 সালে মনে হয় এখনো দূরস্থ। কিন্তু আমরা চাইবো যে দ্রুত শান্তি ফিরুক এবং ভারত বাংলাদেশ যে মৈত্রী সম্পর্ক, সেই সম্পর্ক আরো ভালো হোক, যেটা অবনতি হচ্ছে সেটা দ্রুত আরো ঠিক হয়ে যাক, এটাই আমাদের আবেদন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের এই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।